নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু অন্যান্য ভিডিওর থেকে আলাদা। হ্যাঁ, মাঝে মাঝে এই কথাটা বলি কারণ আপনাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি, যাতে আপনাদের এই চ্যানেলে ভিডিও দেখতে দেখতে কোনো রকম একঘেয়েমিলা না লাগে এবং আপনারা প্রত্যেক দিন যাতে নতুন কিছু কন্টেন্ট বা নতুন কোনো ইতিহাসের সামনে এসে দাঁড়াতে পারেন, তাকে উপলব্ধি করতে পারেন, সেই চেষ্টাই কিন্তু ওয়েক আপ উইথ কেডি সবসময় করে চলেছে। আজকের আমাদের এই চ্যানেলে একটি পডকাস্ট আমি করতে চলেছি, যেখানে একজন নয়, দুজন নয়, তিনজন মানুষ থাকবেন যারা আমার বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে এবং আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবে। বন্ধুরা, 11ই জানুয়ারি 1966, ঠিকই ধরেছেন, তাশখান্ড চুক্তি, যেখানে ভারতবর্ষের সেই সময়কার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী উপস্থিত ছিলেন। আমরা সবাই জানি সেখানেই রাত্রিবেলা লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছিল। অনেকেই বলে থাকেন যে সেদিন তাকে বিষ মিশিয়ে খাবার খাইয়ে হত্যা করা হয়েছিল এবং ভারতবর্ষে তার শরীর ফেরত আনার পর তার বাড়ির অনেকেই কিন্তু এই দাবি জানিয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও পোস্টমর্টম না করে তার শরীরকে দাহ করা হয়েছিল। এবং আর একটা খবর শোনা যায় যে সেই দিন নাকি লাল বাহাদুর শাস্ত্রী তার বাড়িতে ফোন করে জানিয়েছিলেন যে এমন একজন মানুষের সঙ্গে যার দেখা হয়েছে এবং সেই মানুষটির কথা যখন তিনি ভারতবর্ষে এসে বলবেন, তখন ভারতবর্ষের মানুষ আনন্দে আত্মহারা হয়ে উঠবে। কে ছিল সেই মানুষটা? ঠিক এমন একজন মানুষ কিন্তু সেদিন সেখানে ছিলেন যার পরিচয় পাওয়া যায়নি। কিন্তু এই তিনজন মানুষ যার ইন্টারভিউ আজকে করব, তাদের কাছে এই মানুষটির রহস্য, সন্ধান, পরিচয় সমস্ত কিছুই আছে। কে সেই মানুষটি? সেই মানুষটি কি আমাদের দেশনায়ক? না, সেটা বলবো না। সেটা জানার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই এপিসোডটা শুরু করা যাক। আজকের দুনিয়াতে যা কিছু ঘটছে, আজকের ভারতবর্ষে যা কিছু ঘটছে, আমরা সব সময় তার বাণীর সঙ্গে আমরা সেটা মিলিয়ে দেখার চেষ্টা করি। ইম্ফল থেকে ভেতরে প্রায় ঢুকে এসছি যখন তখন ব্রিটিশ থেকে প্রোপাগান্ডা হতো যে ব্ল্যাক জাপানিজ আর কামিং। বলেছে না, মরে মরুক, আমার দেশের লোক আগে ঢুকবে। স্ট্র্যাবিসমাস রয়েছে, তারই সঙ্গে অ্যানাইসোকর্নিয়া আছে। অ্যানাইসোকর্নিয়া মানে দুটো কর্নিয়া আনইকুয়াল সাইজের, একটা ছোট একটা বড়। এবং যা স্ট্র্যাবিসমাস তাশকেন্ট ম্যানের আছে, সেই একই সেম অ্যাঙ্গেল অফ স্ট্র্যাবিসমাস নেতাজি সুভাষ বোসেরও আছে। এবং যে অ্যানাইসোকর্নিয়া, যেটা 1 in a million ইনসিডেন্টস, that degree same and identical anisocornia is also there in this man. নমস্কার, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে আমাদের এই ভিডিওতে তিনজন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। কেন তিনজন উপস্থিত আছে এবং তাদের কাছ থেকে আমি কি জানবো সেটা একটু পরে আপনারা জানতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শঙ্কর চ্যাটার্জি, দেবাশিস সেন এবং রজত চক্রবর্তী। সবাইকে স্বাগত। তো স্যার, প্রথমেই জানতে চাইবো কয়েকটা প্রশ্ন। সেটা হচ্ছে মানে আপনাদের ব্যাপারে একটুখানি জানতে চাইবো। আপনাদের ব্যাপারে যদি একটু ইন্ট্রোডাকশন দেন, যে মানে কি থেকে আপনারা এই ব্যাপারটার সঙ্গে যুক্ত হলেন বা কোথা থেকে ইন্টারেস্ট আপনাদের গ্রো করলো। আমরা তিনজনই হচ্ছে নেতাজি ভক্ত। এইটা একটু মুখের কাছে। আমরা তিনজনই হচ্ছে নেতাজি ভক্ত। আচ্ছা, সেটা হচ্ছে প্রথম জিনিস। তারপরে যেটা 2012 থেকে কলকাতাতে শুরু হলো একটা ডিক্লাসিফিকেশন মুভমেন্ট। মানে কলকাতাতে একটা কি বলে তোমার প্ল্যাটফর্ম, কি ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজি বলে প্রথমে শুরু হয়েছিল। তাতে আমরা সবাই একসঙ্গে ছিলাম। তারপরে কিছুটা কৃতিত্ব এতে অনুজ ধরেরও আছে। ও যখন কলকাতাতে আসার পরে মুভমেন্টটা বেশ মানে ইনফ্যাক্ট ও আসার পর থেকেই মুভমেন্টটা টেম্পো পিক আপ করেছিল। তারপরে যেটা হয়ে থাকে আর কি, অনেক নেতাজি আমরা অনুগামী, আমরা একসঙ্গে চলে আসি। আর
কিছুদিনের মধ্যে আমরা সবাই জয়শ্রী গ্রুপের সংস্পর্শে আসি এবং জয়শ্রী গ্রুপের মধ্যে আমরা মার্জ হয়ে যাই। এখনো আমরা জয়শ্রী গ্রুপের সঙ্গে আমরা সবাই তিনজনই যুক্ত। জয়শ্রীর সঙ্গে আমরা তিনজনই, প্রতিষ্ঠানের সঙ্গে আমরা তিনজনই যুক্ত এবং আমরা লাইক মাইন্ডেড। আমাদের চিন্তাধারা নেতাজির ধ্যান ধারণার সঙ্গে আমাদের সম্পূর্ণ খাপ খায়। যেটা বলা যেতে পারে যে আমাদের ওয়েভ লেংথ একদম এক ম্যাচ করে। সেই জন্য আজ বছর 13 বছর হয়ে গেল আমরা একসঙ্গেই আছি। আশা করা যায় আমাদের জীবদ্দশা অবধি এভাবেই চলবে যতদিন আমরা আছি। আপনার এটা কাজটা চালিয়ে যাবে। আমাদের কাজ বলতে গিয়ে নেতাজি আমাদের কাছে ধ্রুবতারা, এবং যা কিছু নেতাজি রিলেটেড বেরোবে বা আমরা বার করতে পারবো বা জানতে পারবো বা চর্চার বিষয় হবে, বা জিও পলিটিক্সে যেভাবে আমরা যাকে বিশ্বাস করি নেতাজি বলে, ভগবানজি, যিনি অনেক কিছু বলে গেছেন যে এইভাবে জিনিসগুলো ঘটবে, তো আমরা সবসময় নিজেদের মধ্যে আমরা ডিসকাস করি, আলোচনা করি যে উনি কি কি বলেছিলেন এবং বহির্বিশ্বে কি কি ঘটছে, ভারতবর্ষের ভেতরে কি কি ঘটছে। আমরা সারাক্ষণই নিজেদের মধ্যে এটা আমাদের কাছে চিরকালের চর্চার বস্তু। তো এটা একই জিনিস আমরা বারবার অধ্যয়ন করি। আমাদের আকর গ্রন্থ বলতে পারো ওই মহামানব আসে, এটা আমাদের একেবারে আকর গ্রন্থ। এবং জয়শ্রী পত্রিকার অনেক মানে প্রবন্ধ যেগুলো বেরিয়ে এসছে, তাতে আরো অনেক ইনফরমেশন রয়েছে। সেগুলো আমাদের কাছে সবসময় আমাদের কাছে আলোচ্য বিষয়। কোনো কিছু আজকের দুনিয়াতে যা কিছু ঘটছে, আজকের ভারতবর্ষে যা কিছু ঘটছে, আমরা সবসময় তার বাণীর সঙ্গে আমরা সেটা মিলিয়ে দেখার চেষ্টা করি। তো এটা কনস্ট্যান্ট অ্যাক্টিভ ডিসকাশন আমাদের মধ্যে হতেই থাকে এবং সেখান থেকে বিভিন্ন তথ্য বেরিয়ে আসে। হ্যাঁ, বিভিন্ন তথ্য বেরিয়ে আসে, বা আমাদের আমরা চিন্তা ভাবনা আমরা বিনিময় করি, এক্সচেঞ্জ নোটস, যে কি হলো না হলো, এবং সবকিছু কিন্তু আমরা একটা বেসিক যে আমাদের ফাউন্ডেশন সেটা হচ্ছে নেতাজি তথা ভগবানজির যে বাণী সমূহ, যেটুকুন আমরা পেয়েছি, যেটুকুন আমাদের কাছে এসছে, উই বেস আওয়ার থিঙ্কিং অন দ্যাট। এটার উপরে এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন। তার উপরে আমরা বেস করে আমরা যা কিছু ঘটছে বা ঘটতে চলেছে বা ঘটে গেছে, সেগুলো আমরা ইন্টারপ্রিট করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি। স্যার, রজত কিছু বলবে? ঠিক আছে তারা। হ্যাঁ, শঙ্কর সবকিছুই বলেছে। আমি একটুখানি বলি, জয়শ্রী পত্রিকার থেকে যেটা বেরিয়েছিল, এটা অনেক দিন, আমার বাবাও থাকতে তাকে দেখেছি জয়শ্রী পত্রিকার ওই মহামানব আসেটা তখন অন্যভাবে বেরোতো। হ্যাঁ, অন্যভাবে বেরোতো মানে বই আকারে তখন বেরোয়নি, ছোট ছোট পত্রিকার এক একটা অংশ হিসেবে বেরোতো। বাবা নিতেন সেগুলো, বাড়িতে দেখেছি। তো ওতে যে কথাগুলো আছে, পরিষ্কার কথা, যেমন শক্তি সেনা তৈরি করতে হবে, কথাটা যে কত রিলিভেন্ট এখনকার সময়ের জন্যে। তারপরে গ্রামে গ্রামে ওটা কি লক্ষ্মী গোলা, ধর্মগোলা তৈরি করতে হবে, যে এমন একটা দিন আসবে যে তোমরা একটা ক্রাইসিসের মধ্যে পড়বে, এবং সেই ক্রাইসিসটা যে কি পরিষ্কার বলে দিয়েছেন যে এরকম ক্রাইসিসের মধ্যে পড়বে, যেগুলো শঙ্কর বলল এখনকার সঙ্গে মিলছে। হ্যাঁ, এবং তখন সবচেয়ে বড় কথা, নেতাজিকে ভালোবাসি, নেতাজির আমরা ফলোয়ার, কথা শেষ হয়ে গেল তা তো নয়। নেতাজি কি আমাদের থেকে কি চেয়েছেন, উনি খুব দুঃখ করে উনি বলেছেন যে তোমরা আমার জন্য কি করেছো। আমরা সত্যি কথা বাঙালিরা বিশেষ করে ওর জন্য কিন্তু কিছু করিনি, শুধু সমালোচনা ছাড়া।
তো এই যে জয়শ্রী পত্রিকার পক্ষ থেকে, জয়শ্রী মানে ওদের ওদের বোধহয় 9 নম্বর ট্যামারলেন, না না কত নম্বর ট্যামারলেন ওদের অফিস, জয়শ্রী পত্রিকা। ইম্ফল থেকে ভেতরে প্রায় ঢুকে এসছি যখন, কিছু তখন ব্রিটিশ থেকে প্রোপাগান্ডা হতো যে ব্ল্যাক জাপানিজ আর কামিং, কিন্তু আমাদের সাধারণ মানুষ তারা তো বোঝে না যে জাপানিজরা ব্ল্যাক হয় না। ব্ল্যাক জাপানিজ কেন বলেছিলেন? কারণ আমাদের আজাদিন ফৌজের সৈন্যটাই প্রথমে ছিল, এটা ওর কন্ডিশন ছিল যে জাপানিরা বলেছিল তোমাদের সৈন্য তৈরি নয়, আমরা প্রথমে ঢুকবো। বলেছেন না, মরে মরুক, আমার দেশের লোক আগে ঢুকবে। তো এই যে প্রোপাগান্ডা, এগুলো কিন্তু এখনো আমরা সেরকম খুব হালকা করিনি। তোমার কথা এবার এসো। 2014 সালের 14 সালের কথা, শেষের দিকে একেবারে। বলো। আর সেই সময় ওই প্যারিস ম্যান বলে আমরা একটা মানুষকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্যারিস পিস টক্স 1969-এ। ওটা হচ্ছে 27শে, খুব সম্ভবত 27, ওটা তারিখটা আমার ঠিক মনে পড়ছে না, 27শে ডিসেম্বর বোধহয়। তার একটা ছবি আমরা পাই, ওটা হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেসের ছবি। সেটা আমাদের রিসার্চার অনুজ ধর প্রথম ও ফ্ল্যাশ করেছিল ওই ছবিটাকে, ওই অ্যাসোসিয়েটেড প্রেস থেকেই নিয়ে, যে একজন ভিয়েতনামিজ ডেলিগেশন বসে রয়েছে, আমেরিকান ডেলিগেশনও বসে রয়েছে মুখোমুখি। ভিয়েতনামিজ ডেলিগেশনের মধ্যে কিছু আছে ককেশিয়ান ফেস, যারা রাশিয়ান অ্যাডভাইজার ছিল, আর তাদের সঙ্গে দেখা যাচ্ছে আরেকজন মানুষ, যা দেখে বোঝা যাচ্ছে ফেসটা হেভি মেকআপ করা এবং দাড়ি রয়েছে। শরীরের স্ট্রাকচারের সঙ্গে নেতাজির যথেষ্ট মিল আছে, চেহারার সঙ্গে যথেষ্ট মিল রয়েছে। আর তার সম্বন্ধে পরে খোঁজ খবর করে জানা গিয়েছিল যে এই লোকটি একটি রহস্যময় লোক। তো তাকে প্যারিস ম্যান বলে তার সেই সময় খুব মানে খ্যাতি ছড়িয়েছিল আর কি। তো প্যারিস ম্যানের মানে লাইভ ভিডিও আমিও দেখেছি, ওটা ওপেন ডোমেনে রয়েছে। দেখে হ্যাঁ, সত্যিই মনে হচ্ছে ওর বডি স্ট্রাকচার একেবারে হুবহু মিলে যায়। খুব সম্ভবত উনিই ছিলেন, ওনার কথার সঙ্গেও মিলে যায়। সেটা হচ্ছে 9 জেনারেলস উইথ এ শ্যাডো বিহাইন্ড দেম। ভিয়েতনামের কথা যখন বলেছেন যে এই ছোট্ট দেশ যখন পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী দেশের সঙ্গে যখনই আলোচনায় বসেছে, তারা তার সাহায্য নিয়েছে এবং হি ওয়াজ প্রেজেন্ট অ্যাজ আ শ্যাডো বিহাইন্ড দ্য 9 জেনারেলস অ্যান্ড আ শ্যাডো বিহাইন্ড দেম। ওই ফর্মে উনি তাদের সঙ্গে ছিলেন। তার সঙ্গে ছবিটার কিছুটা মিল আমরা পাচ্ছি। এই নিয়ে যখন চর্চা একেবারে তুঙ্গে, তখন 2015 সালের গোড়ার দিকে খুব সম্ভবত একটা বিবাদ ঘটে। সেটা হচ্ছে সিদ্ধার্থ সাতভাই বলে একটি ছেলে, যে হচ্ছে এনআরআই, মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, জন্ম ভারতে, তারপর বড় হয়েছে সে নেদারল্যান্ডসে এবং থাকে এখন এই মুহূর্তে ইউকেতে। সেই ছেলেটির সঙ্গে একজন মানে আমাদের পরিচিত একজন রিসার্চারের বিবাদ হয়। আচ্ছা, ঠিক আছে। তো আপনি বলুন। বিবাদ এটা নিয়েই হয় যে তাকে কিছু ছবি, তার একটা বিশেষ গুণ ছিল, সে খুব ভালো হ্যাকিং করতে পারতো, ভেরি গুড হ্যাকার। তো হ্যাকিং করেছে, প্রচুর হাই রেজলিউশন কালার পিকচার এই প্যারিস ম্যানে সে জড়ো করে ফেলেছিল। এইবারে এই ছবিগুলোর ক্রেডিট কে নেবে সেই নিয়ে তার সঙ্গে টাসল শুরু হয়ে যায়। তার সঙ্গে তো ঝগড়াঝাটি হয়ে যায়। হঠাৎ কি হলো, সে আমাকে যোগাযোগ করে, ছেলেটি যোগাযোগ করে, বলে যে এই একই লোক তাশকেন্টেও নাকি ছিল। তা আমি বলেছিলাম, তুমি তাশকেন্টে ছিল বললে তো হবে না, তোমাকে এটা দেখাতে হবে, তুমি কি দেখে বলছো তাশকেন্টে ছিল। তো প্রথমে দেখাতে চাইনি, তারপর একটা ছবি দেখিয়েছিল আমাকে। তো
তো সেই ছবি দেখার পরে আমি ওই মানে ইন্ডিয়া পাকিস্তান যে পিস এগ্রিমেন্ট একটা হয়েছিল ওখানে, জয়েন্ট ডিক্লারেশন বলা হয় তাশকেন্তে, ওটা হচ্ছে 10th of January 1966। সে জয়েন্ট ডিক্লারেশনের ছবি যেটা আছে, তাতে ওই ভিডিওতে আমি দেখলাম সত্যি একজন মানুষকে দেখা যাচ্ছে বটে, চেহারার সঙ্গে হুবহু মিল। আমার মনে হয়েছে হুবহু মিল, সাবজেক্টিভ আমার ওপিনিয়ন। তো সমস্ত ওই যে ভিডিওটি আমি বার করেছিলাম ওটা হচ্ছে ব্রিটিশ প্যাথে। ব্রিটিশ প্যাথে হচ্ছে একটা অনলাইন আর্কাইভ, ওটা কিন্তু ফ্রেঞ্চ আর্কাইভ, অনলাইন হিস্টোরিক্যাল আর্কাইভ, বহু হিস্টোরিক্যাল, ওখানে বোধ 70,000 বোধহয় ভিডিও আছে ওদের। এটা কি ডোমেন, পাবলিক ডোমেন? পাবলিক ডোমেন। আচ্ছা। কেউ কোনোদিন নোটিস করেনি, সেটা আলাদা ব্যাপার, কেউ কোনোদিন নোটিস করেনি। ওটার থেকে ভিডিও স্টিলস গুলো তৈরি করে কিছু ছবি আমি ওকে দিলাম। তার কারণ হচ্ছে ওর সঙ্গে যোগাযোগ ছিল নীল মিলারের। নীল মিলার হচ্ছে ইউকেতে অবস্থিত, মানে ইউকেতে রেসিডেন্ট, ব্রিটিশ। ও ব্রিটিশ আর্মিতে ছিল ভদ্রলোক। আর ওর কিছু মানে ডিগ্রি, ডিপ্লোমা ইত্যাদি আছে, সেটা হচ্ছে ফেস ম্যাপিং এর উপরে। হ্যাঁ, এবং তাকে তার ওপিনিয়ন এবং তার ওপিনিয়নটাকে ব্রিটিশ হাইকোর্টস গুলোতে ভ্যালিড হিসেবে মানা হয়। হি ইজ এ রেকগনাইজড এক্সপার্ট, এবং শুধু রেকগনাইজড এক্সপার্ট নয়, হি ইজ ওয়ান অফ দ্য লিডিং এক্সপার্টস ইউকেতে। এবং জন কেনেডি মার্ডার কেসেতে একটা ওয়েম্যান ফুটেজ বলে একটা ফিল্ম রোল আছে, যেটাকে ওয়েম্যান ফুটেজ বলা হয়। ওটাতে একজন মহিলার একটা মানে সাসপিশিয়াস মুভমেন্ট বা কিছু ছিল, সেই মহিলার আইডেন্টিটির জন্য এনার সার্ভিস নেওয়া হয়েছিল, এনার সাহায্য নেওয়া হয়েছিল। সুতরাং এনার ইন্টারন্যাশনাল রেকগনিশন আছে, এটা আমি আগে বলে রাখলাম। মানে যাকে তাকে দিয়ে আমি একটা মানে তার একটা ফেক ডিগ্রি ডিপ্লোমা সে দেখিয়ে দিতেই পারে, কিন্তু এই লোকটা ফেক লোক নয়, জেনুইন রেকগনাইজড ফেস ম্যাপিং এক্সপার্ট। তো আমি তাকে ছবিগুলো দিয়ে দিলাম, যে নাও আমার তরফ থেকে এই ছবিগুলো তোমাকে দিলাম, এই ডিটেলস গুলো আমি পেয়েছি। আচ্ছা, সিদ্ধার্থ ভাই ওর হ্যাকিং এক্সপার্ট, প্লাস ওর লোকের সঙ্গে যোগাযোগও খুব ভালো তৈরি করতে পারে। ও RIA নভশ্রী, যেটা আগে তাস নিউজ এজেন্সি ছিল, তাদের থেকে অনেকগুলো ছবি জড়ো করলো, পাকিস্তানের চুগটাই মিউজিয়াম থেকে অনেকগুলো ছবি জোগাড় করলো, ইউকের কেন্ট লাইব্রেরি থেকে অনেকগুলো ছবি জোগাড় করলো। এ কোনোটাই কিন্তু খুব হাই রেজলিউশন ছবি নয়, বাট দে আর অল পিকচার্স অফ দ্য সেম পার্সন। তাকে সবসময় দেখা যাচ্ছে কিন্তু একেবারে মানে যেখানে ইন্ডিয়ান লিডার্স, পাকিস্তানি লিডার্স, মিডিয়া পার্সোনাল, এই যদি না হয় তাহলে এই লোকটা কে এবং কি করছিল সেটা জানানো হোক। কারণ ওরকম হাই ভোল্টেজ এরিয়াতে, যেখানে 3টে দেশের হেডস অফ স্টেটরা রয়েছে এবং হাইলি পাওয়ারফুল লোকেরা রয়েছে, ক্যাবিনেট মেম্বার্সরা রয়েছে, এরকম একটা মানে না, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট পার্সন, এক্স্যাক্টলি, তার নামটা দেওয়া হোক। ওই চিঠি পেয়ে আমাকে বললো যে এই ওটা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, পাক আফগান ইরান ডেস্ক, PAI ডেস্ক থেকে রিপ্লাই এলো, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই এই ব্যক্তি সম্পর্কে। তারা আবার পাঠিয়ে দিল ওটাকে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর কাছে, সেখান থেকে এলো এই মানুষের কোনো মানে ইনফরমেশন নেই এই মানুষ সম্বন্ধে। তারা আবার পাঠালো সেটাকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, হ্যাঁ তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্সে বোধহয় পাঠালো। 3-4টে মিনিস্ট্রি ঘুরেছে ওই চিঠিটা, কিন্তু এটা তো একটা মানে খুব বড় আমার কাছে 3-4টে রিপ্লাই আছে, 3-4টে রিপ্লাই। লাস্ট হচ্ছে চিফ ইনফরমেশন কমিশনার, CIC, কোনো আমাদের কাছে ইনফরমেশন নেই। তো আমার কাছে এই জিনিসগুলো একটা সেট অফ গভর্নমেন্ট মানে ডকুমেন্টস আমার কাছে আছে, চাইলে আমি দেখিয়ে দিতে পারি। আর ওদিকে যে রিপ্লাইটা আমাদের কাছে এলো, ফাইনাল যে আমাদের কাছে রিপোর্টটা এলো,
তাতে আমি তোমাকে বলে দিচ্ছি ও কি দিয়েছিল। হ্যাঁ, নীল মিলারের রিপোর্টটা আমি দিয়ে দিচ্ছি। Utilize the scale in this particular analysis, taking into consideration my findings, I would be of the opinion that the imagery, both still and moving, that has been supplied to me in regards to the historical facial features of Subhash Chandra Bose and the individual identified as a Tashkent man, lends support, leaning towards strong support to the contention that they are one and the same person. 5 number point. Should further information be determined in regards to the potential eye conditions mentioned in figure 30 and further imagery of the Tashkent man that might surrender more details such as the moles and pockmarks seen on the face of Subhash Chandra Bose, I would be of the opinion that the level of support might increase to powerful support that Subhash Chandra Bose and the individual identified as Tashkent man are the same person. অর্থাৎ যদি কতগুলো পয়েন্ট বলেছে, এখানে পকমার্ক ছিল মুখে, ঠোঁটের ওপরে আর নিচে এক, আর কিছু কিছু মোলস ছিল, ব্ল্যাক মোল যেগুলো থাকে ইত্যাদি, সেগুলো যদি হাই রেজলিউশন পিকচার আমরা পেয়ে যাই, তাহলে দিস সাপোর্ট ক্যান গো আপ টু দ্য লেভেল অফ পাওয়ারফুল সাপোর্ট। দ্যাট পাওয়ারফুল সাপোর্ট ইন দেয়ার টার্মিনোলজি, ইংলিশ টার্মিনোলজি, মিনস they are the same person. Very significantly, Neil Millar has never given powerful support in his entire lifetime. Okay. He is quite reputed as face mapping expert and has never given that. But he has mentioned the possibility of powerful support here. Okay. পসিবিলিটি উনি বলেছেন। এবারে তাহলে আমরা একটু চট করে ডিসকাস করে নিই যে লেভেলস অফ সাপোর্ট কি কি আছে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ল্যান্ডস নো সাপোর্ট। ওকে, আমার কোনো মিলই নেই। তারপর হচ্ছে ল্যান্ডস লিমিটেড সাপোর্ট। হ্যাঁ, হয়ে গেছে। তারপরে গ্রেডটা হচ্ছে ল্যান্ডস মডারেট সাপোর্ট। তারপরে 4 নম্বরে আসছে ল্যান্ড সাপোর্ট, আর তার উপরে হচ্ছে ল্যান্ড স্ট্রং সাপোর্ট, সবচেয়ে উপরে হচ্ছে ল্যান্ডস পাওয়ারফুল সাপোর্ট। এই এতগুলো হচ্ছে ধাপ। তার মধ্যে ও কি করেছে, ফেলেছে এটা ল্যান্ড সাপোর্ট অ্যান্ড স্ট্রং সাপোর্টের মাঝামাঝি একটা জায়গাতে, লিনিং অন স্ট্রং সাপোর্ট। এই হলো ব্যাপার। এইবারে সেই লোক কি এই লোক? প্রশ্ন। ভগবানজি তিনি নিজের যারা আসতো, অনুগামীরা আসতো আর কি, পর্দার ওপর থেকে যখন বলতেন, তো উনি অনেক কথা বলেছেন। তার মধ্যে এই তাশকেন্টে যে এটা হয়েছিল, যে এগ্রিমেন্ট হয়েছিল, তার সম্বন্ধে উনি কথা বলেছেন এবং একটা চিঠি লিখেছেন টু লীলা রায়, যাতে ডিটেলস পুঙ্খানুপুঙ্খ লেখা রয়েছে ওখানে কি কি ঘটনা ঘটেছিল তাশকেন্টে। প্রথমেই লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খান একটা ঘরে প্রথমেই বসে, আইয়ুব খান সেখানে গিয়ে ক্ষমা চাইছে একেবারে, যে জো হো গিয়া সো হো গিয়া, আপ তো রহম করো। এটা হচ্ছে পিওর পাকিস্তানি উর্দুতে কথা বলছে, ফৌজি উর্দুতে কথা বলছে। যে ওই স্পটে ছিল না, সে কিন্তু এক্সাক্ট ভাষাটাকে রিপ্রোডিউস করতে পারার কথা নয়। উনি যখন বলছেন কথাগুলো, আইদার উনি নিজে দেখেছেন দাঁড়িয়ে ভগবানজি, সে ভগবানজি যেই হোক XYZ, অথবা যে ওখানে দাঁড়িয়ে থেকে দেখেছে সে ভগবানজিকে বলেছে। এবার আমরা তো দেখছি এই লোকটা তো সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, যেখানে তাশকেন্টে। আর ভগবানজিকে নেতাজি মনে করতেন যে লোকেরা, তারা আমাদের কাছে প্রণম্য নমস্য লোক। লীলা রায়, ডক্টর পবিত্র মোহন রয়, তারপরে আর অনেকজন, যারা লিস্ট এখন দিয়ে লাভ নেই, আমি তাশকেন্ট ম্যানের উপরেই ফোকাস করছি। সুতরাং এই দুটো জিনিস একেবারে মিলে যাচ্ছে। উনি যে কি কি ঘটেছে ওখানে তো উনি হুবহু দিয়েছেন, এবং উনি এটাও বলেছেন যে যেখানে তাশকেন্টে যেটা হয়েছে দ্যাট ইজ রিয়াল থাগারি। এটা জেতা যুদ্ধ, ভারত জিতে গেছে যুদ্ধ। সেখানে ভারতে প্রচন্ড প্রেশার ক্রিয়েট করে সমস্ত কিছু ফেরত দেওয়ানো হলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। উনি শাস্ত্রীকে বলেছিলেন সেখানে না যেতে।
তবে লাল বাহাদুর শাস্ত্রী যে অদ্ভুতভাবে উনি যে ওখানে মারা যান সেটা সম্বন্ধে কিন্তু ভগবানজির কোনো উল্লেখ নেই, ঠিক আছে। আর উনি এটা নিয়ে কোনো বক্তব্য রাখেননি। আর আরেকটা কথা ছিল যে শাস্ত্রীজি মারা যাবার আগে বাড়িতে একটা ফোন করেছিলেন। একদম উনি কুসুম শাস্ত্রী যে ওনার মেয়ের সঙ্গে কথা বলেছিলেন, ওনার মেয়েকে বলেছিলেন যে আমি ভারতে যখন আসবো এমন একটা খবর নিয়ে আসবো যাতে ভারতের লোকে কিন্তু এই তাশকেন্ট এগ্রিমেন্ট নিয়ে যা বিক্ষোভ আছে তারা সব ভুলে যাবে। একটা বিরাট মানে একটা আনন্দের খবর আমি নিয়ে আসছি বলে উনি বলেছিলেন ইন্ডিয়ান প্রেস কোরকে কাবুল এয়ারপোর্টে উপস্থিত থাকতে, অর্থাৎ প্লেন টেক অফ করবে তাশকেন্ট থেকে কাবুলে নামবে, সেখানে ইন্ডিয়ান প্রেস কোরকে উনি থাকতে বলেছিলেন। অর্থাৎ উনি কাবুলে কিছু বলতে যাচ্ছিলেন, ওনার কথা ছিল কাবুলে নেবে একটা কিছু উনি স্টেটমেন্ট দেবেন ভারতের মাটিতে আসার আগে। তার আগে ওনার মৃত্যু হয়ে গেল, কি জন্যে হলো আমরা কুল কিনারা করতে পারেনি, অনেক প্রশ্ন চিহ্ন রয়েছে। তো এতগুলো কথা তাশকেন্ট ম্যান সম্বন্ধে। ওই সময়টার মধ্যে উনি কিছুদিনের জন্যে ও কবিরাজকে বলেছিলেন, কবিরাজের একটা চিঠি লীলা রায়কে দিচ্ছেন যে উনি অসুস্থ, কারোর সঙ্গে দেখা করছেন না বেশ কিছুদিন। ওই তাশকেন্ট মিটিং এর সময়টার সঙ্গে এটা আমি এক্সাক্ট ডেটটা বলে দিচ্ছি, 6 তারিখ জানুয়ারি 1966 থেকে 11 জানুয়ারি 1966। ওনার রোগী গা জ্বরে পুড়ে যাচ্ছে আর উনি নাড়ি ধরে বসে আছেন, উনি কারোর সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। তাহলে এখানে কি বডি ডাবলের কোনো ব্যাপার আসছে? এটা আমি বলতে পারবো না কি আছেন। মোদ্দা কথা হচ্ছে আমি যেটা যে পয়েন্টটাতে আন্ডারলাইন করছি সেটা হচ্ছে উনি কাউকে দেখা করতে দেওয়া হয়নি, দেখা করতে দেওয়া হচ্ছে না। এইবারে উনি অ্যাকচুয়ালি ছিলেন কি না ছিলেন, উনি নাড়ি ধরে বসেছিলেন কি না ছিলেন, বডি ডাবল ছিল কি না ছিল, এটা অনুমান সাপেক্ষ ব্যাপার। এবারে তুমি বলো তোমার, আমার যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে। না, যেটা আমি হাইলাইট করব, শঙ্করদা যেটা এক্সপ্লেন করলেন যে যদি সেই ভিডিওগুলো দেখা যায়, এটা বেশ কিছুদিন পাবলিক ইয়েতে ছিল, আপাতত মনে হয় এটা পাবলিকলি অ্যাভেলেবল নয়, যে একটা সাইটে এই সব ভিডিও ছবি তুলে নীল মিলারের রিপোর্ট, তার অনেক সুন্দরভাবে এটা একটা সাইট ছিল বোস মিস্ট্রি, এখনো আছে, বাট আই ডোন্ট নো সবগুলো এখন পাবলিকলি অ্যাভেলেবল কিনা, কারণ হয়তো সেটাকে অন্য কোনো ভাবে পাবলিকের সামনে নিয়ে আসার প্ল্যান আছে। সো সেই ভিডিওগুলো যদি দেখা যায়, একটা জিনিস স্পষ্ট যেটা শঙ্করদা বললেন যে দিস ইন্ডিভিজুয়াল ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ওনার চলাফেরার মধ্যে, ভিডিওতে যেগুলো দেখা যাচ্ছে, ওনার চলাফেরার মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা অথরিটির চিহ্ন আছে। মানে হি ওয়াজ নট জাস্ট মিয়ার জার্নালিস্ট অর মিডিয়া পার্সন অর একটা, মানে হাঁটা চলার মধ্যে একটা হ্যাঁ, মানে হি ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য হেড অফ স্টেটস, এরকম একটা ইয়ে ছিল। অ্যান্ড যেটা আরেকটা যে বক্তব্যটা বললেন যে সব সময় ফ্রেমে হি ওয়াজ বিহাইন্ড শাস্ত্রী, আইয়ুব খান, কোসিগিন, এদের ব্যাকড্রপে। সো এবং যে ডিস্টেন্সে উনি ছিলেন সবসময়, মানে ওনার ছবি দেখা যাচ্ছে সেই ইন্ডিভিজুয়ালের, তাশকেন্ট ম্যানের, এই জায়গায় যে কেউ থাকার সম্ভাবনা খুব, আনলেস দ্যাট পার্সন হ্যাড এ ক্লিয়ারেন্স ফ্রম ইদার ওয়ান অর মোর হেডস অফ স্টেটস, যেটা আমাদের মানে ইন্টারপ্রিটেশন। তো সেই জন্য মনে হয় দিস ম্যান, তাশকেন্ট ম্যান, ওয়াজ নো অর্ডিনারি পার্সন। এবং তারপরে এই যেটা উনি বললেন যে আমাকে যদি আর কোনো হাই রেজলিউশন ছবি বা মানে মাল্টিমিডিয়া আর্টিফ্যাক্টস দেওয়া হয়, আই এম মোর ইনক্লাইন্ড টু গিভ পাওয়ারফুল সাপোর্ট, যেটা ওনার বক্তব্যে, নীল মিলারের বক্তব্যে, যে হি হ্যাজ নেভার গিভেন, সেটা বোধহয় শঙ্কর একবার বলেই ফেলেছেন, যে হি হ্যাজ নেভার গিভেন পাওয়ারফুল সাপোর্ট এভার ইন হিজ লাইফ। মানে বিং এ ফরেন্সিক অ্যানালিস্ট অ্যান্ড এক্সপার্ট, যিনি ফেস ম্যাপিং করেন, তিনি কখনো পাওয়ারফুল সাপোর্ট দেননি। সেই জায়গায় তিনি অ্যাড করলেন একটা কমেন্ট রিপোর্টের মধ্যে, যদি আমাকে হাই রেজলিউশন ছবি দেওয়া হয় তাহলে আমি পাওয়ারফুল সাপোর্ট দিতে আগ্রহী। মানে দিস ইজ अगेन a huge statement from someone like
ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট লাইক নীল মিলার। তো সেই সব দিয়ে আমরা এটাকে আমরা আমাদের সেখানে কোনো সন্দেহ নেই যে তাশকেন্ট ম্যান ওয়াজ হিম। স্যার কোনো এক্সাক্ট পয়েন্ট কি উনি বলেছিলেন যে মানে আইডেন্টিক্যাল কিছু ম্যাচেস বা এই জাতীয় কিছু বলেছিলেন যেটা সেগুলো কি ছিল? এটা শঙ্করদা একটা হাইলাইট করলেন যে কন্ডিশন অফ আই। ওটা না, ওটা আমি বলিনি। হ্যাঁ, তাহলে শঙ্করদা ভালো বলেন। হ্যাঁ, ওটা বলিনি। চোখের কথা বলা হয়েছে এখানে। দুজনেরই চোখের মধ্যে কর্নিয়ার একটা যে সিমেট্রি থাকে, কর্নিয়া বা সিমেট্রি, তো কর্নিয়াল অ্যাঙ্গেল যেগুলো আর কি, মানে স্ট্র্যাবিসমাস বলে একটা কন্ডিশন আছে। স্ট্র্যাবিসমাস মানে হচ্ছে চোখটা একটু টেরা, ঠিক আছে, স্ট্র্যাবিসমাস রয়েছে। তারই সঙ্গে অ্যানাইসোকর্নিয়া আছে। অ্যানাইসোকর্নিয়া মানে দুটো কর্নিয়া আনইকুয়াল সাইজের, একটা ছোট একটা বড়। এবং যা স্ট্র্যাবিসমাস তাশকেন্ট ম্যানের আছে, সেই একই সেম অ্যাঙ্গেল অফ স্ট্র্যাবিসমাস নেতাজি সুভাষ বোসেরও ছিল, আছে। এবং যে অ্যানাইসোকর্নিয়া, যেটা 1 in a million ইনসিডেন্টস, that degree same and identical anisochrenia is also there in this man. এই কম্বিনেশন 1 in a million কম্বিনেশন। কানের ব্যাপারটা ঠিক আছে, কানের ব্যাপারটা তো আগেই মেনশন করে দিয়েছে যে আইডেন্টিক্যাল, যে এটা মানে যে কানের যে স্ট্রাকচারটা এবং এজ রিলেটেড যে পসিবল চেঞ্জেস গুলো হতে পারে, সবগুলোই ওর মধ্যে আছে, ঠিক আছে। তো এটা থাকা সম্ভব নয় কোনো বডি ডাবল বা কোনো ডামির মধ্যে। এই অ্যানাইসোকর্নিয়া অ্যান্ড সেম অ্যানাইসোকর্নিয়া সেম স্ট্র্যাবিসমাস বডি ডাবলের মধ্যে থাকা সম্ভব নয়, আমার মতে এটা তাই। আর একটা তথ্য পাওয়া যায় যে সেই দিন সুভাষ বলে কেউ রাশিয়া থেকে একটি বেতার ভাষণ দিয়েছিলেন। সেদিন নয়, তার কিছুদিন পরে, তার কিছুদিন পরে একটা বেতার ভাষণ উনি দিয়েছিলেন। এবং সেটা নিয়ে একটা এই কি বলে পার্লামেন্টে প্রশ্ন উঠেছিল, খুব সম্ভবত পার্লামেন্টে প্রশ্ন উঠেছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ক্লারিফিকেশনটা দেয় যে সে সুভাষ ডুগ্গাল বলে একজন ছাত্র, সে নাকি এই ব্রডকাস্ট মস্কো থেকে করেছে, যেটা খুবই হাস্যকর আর কি। একটা স্টুডেন্টকে রেডিও মস্কো থেকে, যার গভর্নমেন্ট অফ রাশিয়া যিনি উত্তরটা দিয়েছেন, তার নাম হচ্ছে আলিনা, আমার মনে পড়ছে আলিনা সেই উত্তরটা দিচ্ছে যে সুভাষ ডুগ্গাল বলে একজন ভারতীয় ছাত্র, সে নাকি একজন ভারতীয় ছাত্র, এবং ভারতীয় ছাত্রকে সে রেডিও মস্কো থেকে ব্রডকাস্ট করতে দেওয়া হয়েছে অন ইন্ডিয়া পাকিস্তান ম্যাটার্স, একটা এত ইম্পর্টেন্ট মানে ঘটনার পরে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল ওই সুভাষের অ্যাড্রেস পাওয়া যেতে পারে, তো তার উত্তরে আলিনা বলেছিল যে সে যদি পারমিশন না দেয় আমরা দিতে পারব, তার পারমিশন না নিয়ে আমরা তার অ্যাড্রেস দিতে পারবো না। এই ব্যাপারে আরেকটা ব্যাপার ছিল যে যখন পার্লামেন্টে কোয়েশ্চেনটা ওঠে, সেই কোয়েশ্চেনের আনসার আসার আগে 1 মাস সময় চলে যায়, অ্যান্ড এই প্রশ্নের উত্তরের জন্য মাল্টিপল ডিপার্টমেন্টসে করা হয়েছে। সো হোয়াট ওয়াজ সো ইম্পর্টেন্ট যে এই একজন ছাত্রই যদি কোনো বক্তব্য রাখে এবং সেটাই যদি রেডিও মস্কোতে প্রচারিত হয়ে থাকে, সেই উত্তরটা পাওয়ার জন্যে 1 মাস ধরে মাল্টিপল ডিপার্টমেন্টসে মাল্টিপল লেভেলস অফ অফিসিয়ালসের চিঠিপত্র আদান প্রদান, যেটা আজকাল ফাইল যখন ডিক্লাসিফাইড হলো এই 10 বছর আগে, 10 বছর আগেই তো ডিক্লাসিফাইড হলো, যেটা ন্যাশনাল আর্কাইভে আছে ফাইলগুলো, তখন এই ফাইলগুলো দেখলে কিন্তু চোখে পড়বে যে একটা প্রশ্ন আদারওয়াইজ ইনকিউয়াস, এটা সেটা পার্লামেন্ট কোয়েশ্চেন কোয়ালিফাই করার মতো নয়, যে রেডিও মস্কো থেকে সুভাষ নামে কেউ একজন বক্তব্য রেখেছেন। বক্তব্য সম্বন্ধে খুব একটা স্পষ্ট প্রশ্ন ছিল না, প্রশ্নটা ছিল এই সুভাষ বলে যে বক্তব্য রেখেছেন তিনি কি সুভাষচন্দ্র বসু বা এই জাতীয় প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর দিতে তখনকার ভারত সরকার নানান ডিপার্টমেন্ট মিলিয়ে 1 মাস সময় নিয়ে তারপর আলটিমেটলি উত্তরটা পার্লামেন্টের দাঁড়িয়ে বলা হলো যে একজন ছাত্রর বক্তব্য প্রচারিত হয়েছিল। এইটার মধ্যে মানে সব মানে ইট ডাজন্ট অ্যাড, আমার যা মনে হয়েছে এটা ঠিক চোখে বেমানান থেকে সোজা।
তো স্যার আর একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ধরুন আপনারা তো প্রচেষ্টাটা করলেন, আপনারা ফেস ম্যাপিং এর জন্য পাঠালেন, সব কিছু হলো, কিন্তু আলটিমেটলি আউটকামটা কি বেরোলো এটা থেকে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা অদ্ভুত রিপ্লাই দিয়েছিল। দুটো আউটকাম হয়েছিল। একটা, আমরা প্রেস ক্লাবেতে আমরা এটা প্রেজেন্ট করেছিলাম যে এই ছবি আমরা পেয়েছি, অমুক জায়গায় আমরা গিয়ে এই অমুক এক্সপার্টকে দিয়ে আমরা এটা একটা মানে প্রপার ফেস ম্যাপিং করিয়েছি এবং উনি এই রিপোর্টটা দিয়েছেন। এর বেশি আমরা কিন্তু প্রেস ক্লাবে কিছু বলিনি। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদেরকে ওই ফেস ম্যাপিং রিপোর্টটা আমি পাঠিয়ে দিয়েছিলাম, তারা যে বারবার বলছিল যে এর সম্বন্ধে কোনো রিপোর্ট নেই, তাদেরকে এটা এটা বলেছিলাম যে এর সঙ্গে আমি ব্রিটিশ ফেস ম্যাপিং এক্সপার্টের রিপোর্টটাও আপনাদের দিলাম, আপনারা দেখে এবার কি বলবেন। তারা বলল যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে যা কিছু ফাইলস আমরা সব ডিক্লাসিফাই করে দিয়েছি, আর সুভাষচন্দ্র বোস সম্বন্ধে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তবে আর এছাড়া যা হয়েছে বলতে পারি, একটা তো হলো এটা সরকারি বয়ান, এবং আমরা আন্দাজ করতে পারি কেন বলা হচ্ছে না, বা আন্দাজ হয়তো করতে পারছি না, কারণ সুভাষচন্দ্রের নিয়ে কোনো কথাবার্তা বলতে গেলেই বলা হচ্ছে ফ্রেন্ডলি নেশনস, তাদের সাথে সম্পর্ক খারাপ হবে। আর দুটো কথা বলে, ফ্রেন্ডলি নেশনস, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সভারেনিটি কম্প্রোমাইজড হয়ে যাবে, সার্বভৌমত্ব আমাদের কম্প্রোমাইজ হয়ে যাবে। রাইট, কি আমরা সার্বভৌম নই? একটা লোকের সম্বন্ধে, একটা অজানা লোকের সম্পর্কে ইনফরমেশন বেরোলেই বারবার একই প্রশ্ন কেন? সার্বভৌমত্ব সব জায়গায় এক কথা হয়েছে। ওনার সম্বন্ধে বেরোলে সার্বভৌমত্ব আমাদের চলে যাবে, ওনার ডিএনএর ইলেকট্রোফেরোগ্রাম বেরোলে সার্বভৌমত্ব চলে যাবে, ওনার আর কি যাই হোক, ওনার সম্বন্ধে কোনো কথা উঠলেই সার্বভৌমত্বর প্রশ্নটা বারবার বিদেশি দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে। সরকার দেয়। আরেকটা এর ফলে যেটা হয়েছে সেটা হয়তো ডিরেক্টলি আমরা চোখে আসেনি, তার একটি মুভি হয়েছিল ওই সময়, এই তাশকেন্ট ফাইলস বলে। হ্যাঁ, তার প্রমোশনে একটা জায়গায় ছিল একজন প্রোটাগনিস্ট হাত তুলে একটা ছবি দেখিয়ে, সেই ছবিটা ওয়ান অফ দোজ পিকচার্স যে জানি আমরা কাজ করেছিলাম, এবং সেই সূত্রে বলে রাখি, আমরা যারা কাজ এখানে করছিলাম আমাদেরকে কিন্তু অনেকে আর্থিক সহায়তা করেছেন দেশ থেকে, আর পুরোটাই কাজটা ফোরফ্রন্ট করেছিলেন শঙ্করদা। তখন ওই ছবিটা প্রোটাগনিস্ট হাত এরম তুলে বলছিলেন নেতাজি সুভাষচন্দ্র জীবিত থে, বা এরকম কিছু একটা বক্তব্য। মারে নেই হ্যাঁ, মিঠুন চক্রবর্তী অভিনয়টা করেছে। ওই ছবিটা, ওই পার্টটা অ্যাকচুয়াল মুভিতে ছিল না, কিন্তু প্রমোশনাল যে এটা টিজারে ছিল। সো দ্যাট মিনস, হ্যাঁ, তো তার জন্য এটা অন্তত বলতে পারি যে আমরা যারা এটাকে নিয়ে ফোরফ্রন্টে গিয়েছিলাম, এবং তাশকেন্ট ম্যান বলে যে একটা আমাদের প্রচেষ্টা ছিল প্রমাণ করা যে তিনি জীবিত ছিলেন, এবং 1966 সালেই তার একটা ইম্প্যাক্ট হয়েছে, এবং পপুলার কালচারে যেটা আমরা বলি, দ্যাট মুভি ওয়াজ সাকসেসফুল ইন ইটস ইয়ে। পাবলিক ডিসকোর্সের মধ্যে চলে এসেছে। টাইমস অফ ইন্ডিয়াতে মানে 2 আওয়ার সারপ্রাইজ, পরের দিন সকালে দেখলাম হেডলাইন্স, ফার্স্ট পেজে হেডলাইন্স। সেইটা দেখেই এটা সবাই মিলে হই হই করতে শুরু করল। আর কিছু স্যার এখানে কি বন্ধ করে দেবো? আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে একটুখানি জয়েন করার কথা। আজকে আমরা যারা এই বিশেষ ব্যাপারটার জন্য প্রোগ্রামটা করলাম, এই ইন্টারভিউটা করলাম, সেটা বিশেষ দিনে, আর 26শে জানুয়ারি, আর একটি বিশেষ জায়গা আমাদের এই 3 নম্বর মলঙ্গা লেন, যেটা প্রায় ও যেটা বলে তীর্থক্ষেত্রের সমান। হ্যাঁ, গোপাল মুখোপাধ্যায়ের বাড়ি, এবং এটা অনুকূল মুখোপাধ্যায়েরও বাড়ি। এর সঙ্গে রডা কোম্পানির যে অস্ত্র লুট করা হয়েছিল, এসব ইতিহাস, এবং স্বাধীনতা সংগ্রামের সময় হেন লোক নেই যেখানে পায়ের ধুলো দেননি।
আমার কোনো অধিকার নেই, কোনো যোগ্যতা নেই। আমি নয়, আমি নয়, আমি নেই, নেই, নেই। আমি নেই, আমার কেউ নেই, কেউ হতে হবে না, হতে পারে না। আমি একা, পাহাড় পর্বত কন্দর বন জঙ্গল মহা মরুভূমি নদী উপত্যকা শ্মশানবাসীর মরা ফকির। অযাচিত ভিক্ষান্নে আকাশ ভিত্তিতে দিন কাটাই। চির পথিক ভিখারি আমি রানী অন্নপূর্ণা। রানীর দুয়ারে, রানীর দানসত্রের সামনে সর্বহারা দিন ফকিরের হাত পাতবার, নেবার কোনো অধিকার নেই।